অধীর চৌধুরী সেখানকার রবিনহুড হিসেবে পরিচিত। যে পোলারাইজেশন কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর বহরমপুরের জন্য। সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপরে বা মুর্শিদাবাদ মালদায় যে ভোট রয়েছে সংখ্যালঘু মানুষদের, সেই ভোটটা কিন্তু শুধুমাত্রই তৃণমূলের দিকে যাচ্ছে। অধীর চৌধুরীর যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা সেদিনকে দেখেছি, বা সেদিনকে ভোট নিয়ে তার মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন আমরা দেখেছি, তাতে মনে হচ্ছে যে তিনি খুব আশাবাদী। এবং দেখুন, বহরমপুর শহর অধীর চৌধুরীর শহর, সেখানে তিনি বাসিন্দা। বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে, যেটার মধ্যে বহরমপুর বিধানসভা একটি অংশ, সেখান থেকে তিনি 5 বারের সাংসদ ছিলেন। 2024-এ তিনি হেরে যান তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে। তার পিছনে কারণ অবশ্যই ছিল অনেক কিছুই, কিন্তু তিনি আশাবাদী যে তিনি আবার আহ, বিধানসভায় ফিরবেন, কারণ একটা সময় তিনি এই পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন 90-এর দশকে। তখন তিনি নবগ্রাম থেকে জিততেন, এবার তিনি বহরমপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উম, তো এখন এখন দেখতে হবে, মানে 4 তারিখ পর্যন্তই ওয়েট করতে হবে এবং বুঝতে হবে যে অধীর চৌধুরী আদৌ আবার বিধানসভায় যেতে পারবেন কিনা। বহরমপুরের যে আহ, যে যে ভোটের অবস্থাটা ছিল সেটা হচ্ছে যে কংগ্রেসের সেখানে একটা বেশ ভালো সংখ্যায় ভোট ছিল। যদি আমরা দেখি, একটু স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে আমরা দেখবো 2016-তে প্রায় 68% মতো ভোট কিন্তু বহরমপুরে কংগ্রেসের ছিল। সেইটা খুব ড্রাস্টিক্যালি 2021-এ এসে সেটা খুব ড্রাস্টিক্যালি নেমে যায় 20%, 20.33 এরকম একটা শতাংশে নেমে যায়। এবারে সেটার কারণ যেটা ছিল সেটা হচ্ছে যে গতবারের নির্বাচন, যে 2021-এর নির্বাচন, সেখানে একটা পোলারাইজেশন কাজ করে। এবং পোলারাইজেশনটা কিন্তু মূলত বিজেপি বনাম তৃণমূল। এবং সেটার কারণও হচ্ছে যে মুর্শিদাবাদ, আমরা সবাই জানি যে একটা সংখ্যালঘু অধ্যুষিত জেলা। বহরমপুরে কিন্তু একটা বেশি সংখ্যায় হিন্দুরা রয়েছেন সেখানে। পুরো জেলাটায় দেখলে হয়তো সেখানে সংখ্যালঘুরাই সংখ্যা গরিষ্ঠ, কিন্তু বহরমপুর শহরে হিন্দুরাই এখনো সংখ্যাগরিষ্ঠ। এবং তাদেরকে মোবিলাইজ করা কিন্তু তৃণমূল বিজেপি দুই পক্ষের পক্ষেই সেটা সম্ভব হয়েছিল, সেই ডিভিশনটা আনা। এবং যার জন্য কিন্তু আমরা সেরকম একটা ফলাফল 2021-এ দেখি। এবং যে গেইনটা হয়েছিল সেই গেইনটায় কিন্তু তৃণমূল লাভবান হয়েছিল, এবং বিজেপিরও কিন্তু ভোট শতাংশের হারে বেড়েছিল সেই বহরমপুরে। এবং কংগ্রেস তৃতীয় স্থানে চলে আসে। কাজেই যেটা মানে খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় যে 2021-এ 67, প্রায় 68% থেকে হঠাৎ করে 20-21% চলে আসা একটা দলের পক্ষে সেটা খুব শকিং। এর কারণ ছিল 2021-এ যে নির্বাচন হয়েছে আমরা দেখেছি, সেখানে কিন্তু কংগ্রেস একটাও আসন জিততে পারেনি। তাদের যে কোর ভোট, বা যে 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 জেলাগুলোতে তাদের কোর ভোট রয়েছে বলে আমরা জানি, মুর্শিদাবাদ হোক, মালদা হোক, উত্তর দিনাজপুর, সেই সব জায়গাতে কিন্তু তারা কেউ ভালো ফল করতে পারেনি। এর কারণ হচ্ছে যে কোনো কোনো আসনে, এই দুটো জেলার কোনো কোনো আসনে কিন্তু 2021-এ তৃণমূল 50%-এরও বেশি ভোট কিন্তু কোনো কোনো আসনে পেয়েছে, এবং সেখানে বিজেপিও কয়েকটা আসন কিন্তু তারা জিতে নিতে পেরেছিল। তার কারণই ছিল যে পোলারাইজেশন। 2024-এর যে লোকসভা নির্বাচন আমরা দেখেছি, সেখানে যেটা অধীর চৌধুরী নিজের গড় বলে আমরা জানি, এবং অধীর চৌধুরী সেখানকার রবিনহুড হিসেবে পরিচিত, যে মানুষের সুখে দুঃখে সবসময় তিনি সামনে আছেন, আহ, সামনে থাকেন। সেখানে কনস্টিটিউয়েন্সির জন্য প্রচুর সময় দেন। তিনি যখন কংগ্রেস সভাপতি ছিলেন সেই সময়েও তাকে বলা হতো যে তিনি মুর্শিদাবাদেরই নেতা, সারা রাজ্যের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি। তাকে সেই রকম ভাবে দেখা যায় না। সারা রাজ্যের কংগ্রেসের সভাপতি হিসেবে তিনি যেন মুর্শিদাবাদেরই নেতা, সেটাই মনে হয়। তার কারণই ছিল যে তিনি তার কনস্টিটিউয়েন্সিকে অনেক বেশি সময় দিতেন। ইউসুফ পাঠান, যিনি সেখানকার বাসিন্দাই নন, বাইরে থেকে আসা, তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করে। এবং সেখানে বিজেপি এবং তৃণমূল, তারা দুজনেই কিন্তু এই পোলারাইজেশন, মেরুকরণ, হিন্দু মুসলমানদের মধ্যে একটা মেরুকরণ করার আপ্রাণ চেষ্টা করেছে, এবং যার খেসারত কিন্তু অধীর চৌধুরীকে দিতে হয়েছে। আহ বরাবর আমরা দেখেছি যে অধীর চৌধুরী কিন্তু বহরমপুর থেকে লিড পেতেন, কাঁদি থেকে লিড পেতেন, কিন্তু
2024-এ সেটা সেটা নিয়েও তিনি কিছু করে উঠতে পারেননি। কাজে পোলারাইজেশন কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর বহরমপুরের জন্য। সেই পোলারাইজেশনের বাইনারি অধীর চৌধুরী এবার ভাঙতে পারবেন কিনা বা পেরেছেন কিনা সেইটা আমাদের দেখতে হবে। বহরমপুরে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে একজন হলেন তৃণমূল কংগ্রেসের যে নারুগোপাল মুখোপাধ্যায়, তিনি কিন্তু আহ বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছেন। সুব্রত মৈত্র, তিনি বিদায়ী আম, সেখানকার বিদায়ী নেতা, বিদায়ী বিধায়ক। এইখানে কিন্তু কোনো সংখ্যালঘু ক্যান্ডিডেট নেই, এবং বহরমপুর শহরে কিন্তু সংখ্যাগরিষ্ঠ, আমি যেটা আগেও বলছিলাম যে বহরমপুর এই এই বিধানসভা কেন্দ্রতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরাই। তো আহ, সেইখানে পোলারাইজেশন কতটা কাজ করবে, বা মানুষ আহ, কংগ্রেসকে ছেড়ে বা অধীর রঞ্জন চৌধুরীকে ছেড়ে তৃণমূল কংগ্রেসকে তাদের ভরসার জায়গা হিসেবে বেছে নেবে কিনা বিজেপির বিরুদ্ধে, বা আহ, তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে তারা বেছে নেবে কিনা, সেইটার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে এবারে ফলাফল কি হতে পারে। অধীর রঞ্জন চৌধুরী অবশ্যই মানে 3 দশক ধরে তিনি আম, লোকসভায় ছিলেন, প্রায় 3 দশক ধরে লোকসভায় ছিলেন, এবং সেখান থেকে তিনি আবার বিধানসভায় যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবারে। তার কাছে এটা একটা বাঁচা মরার লড়াই, অবশ্যই তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট। আহ সেইখানে তিনি সর্বশক্তি ঢেলে দিয়েছেন, কিন্তু আমার মনে হয় না যে গতবারের মতো পোলারাইজেশন বিজেপি আর তৃণমূলের মধ্যে অধিকাংশ বা অধিকাংশ ভোট ভাগ হয়ে যাওয়া সেইটা এবারে হবে। কিন্তু অ্যাকচুয়াল ফলাফলের জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে। আমার তো মনে হয় এসআইআরই একমাত্র ইস্যু এই নির্বাচনে। পশ্চিমবঙ্গের 2026-এর নির্বাচনে যে যে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তুলে প্রতিষ্ঠান বিরোধী বিভিন্ন যে ইস্যু রয়েছে, সেটা দুর্নীতির ইস্যু হতে পারে, সেটা লোকাল তৃণমূল কংগ্রেসের, স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাদাগিরি হতে পারে, আম, সেটা সিন্ডিকেট রাজ হতে পারতো, সেটা আম, শিক্ষক নিয়োগ দুর্নীতি হতে পারতো, রেশনের দুর্নীতি ইস্যু হতে পারতো, আইন শৃঙ্খলা ইস্যু হতে পারতো, আরজি করের পরে যে আমরা নারী নিরাপত্তা নিয়ে একটা গভীর উদ্বেগ আহ, আহ, নাগরিক সমাজের মধ্যে দেখেছি আমরা, সেইটা ইস্যু হতে পারতো। কিন্তু এ সবকিছু ছাড়িয়ে এসআইটাই কিন্তু পুরো রাজ্যের জন্যই একটা বড় ইস্যু হয়ে গেছে, মুর্শিদাবাদের জন্য তো আরো বেশি। কারণ সেখানে আমরা দেখেছি যে অনেক অনেক সংখ্যায় মানুষের নাম বাদ গেছে, এবং তাদের মধ্যে অনেকে দাবি করছেন যে তারা বৈধ ভোটার, কিন্তু তাদের নাম বাদ গেছে। এবং সেরকম কিছু কিছু রিপোর্টও এসছে যে আম, কোনো কোনো জায়গায় হয়তো পরিবারের কয়েকজনের নাম ভোটার তালিকায় এসেছে, কয়েকজনের নাম আসেনি। এবং যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এবং তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ যে খুব সুপরিকল্পিতভাবে নির্বাচন কমিশন এই এসআইআর প্রক্রিয়া চালিয়েছে, এবং সেটা চালানো হয়েছে এই কারণেই যাতে সংখ্যালঘু মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া যায়। কারণ সংখ্যালঘু মানুষরাই আহ তৃণমূলের কোর ভোট ব্যাংক, তৃণমূলকেই তারা সমর্থন জানান বরাবর। বিগত কয়েকটা নির্বাচনে আমরা তাই দেখেছি, এবং সেটাই নির্বাচন কমিশন করার চেষ্টা করেছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। তো কাজেই পুরো মুর্শিদাবাদ জেলায় কিন্তু যে নির্বাচনের এই এই এত সংখ্যায় মানুষ নির্বাচনে অংশ নিয়েছেন, ভোট দিয়েছেন, সেটা কিন্তু আমার মনে হয় যে এসআইআর কে কেন্দ্র করেই এটা হয়েছে। এবং আহ, এই সব জেলাগুলোতে অন্তত এসআইআর এসআইআর এর বিরুদ্ধে বা পক্ষে রেফারেন্ডাম এক ধরনের কিন্তু বলা যেতে পারে যে এই নির্বাচনের মাধ্যমে হতে চলেছে। যদি মানুষ বিজেপিকে ভোট দেন বেশি করে, তাহলে বুঝতে হবে যে তারা এসআইআর প্রক্রিয়াকে সমর্থন করেছেন। কারণ বিজেপির দাবি বরাবরই ছিল যে এই এসআইআর প্রক্রিয়া খুব জরুরি। কারণ ভুতুড়ে ভোটার তো রয়েছেই, সঙ্গে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তাদের নামও এই নির্বাচনে এই ভোটার তালিকায় রয়ে গেছে, এবং তাদের নাম বাদ দেওয়ার জন্যই এসআইআর প্রক্রিয়া জরুরি। এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিজেপি নেতারা, তারা যে জনসভা করছেন, সেখান থেকে তারা বারবার কিন্তু এই বিষয়টাই তোলার চেষ্টা করছেন যে ডিটেক্ট করতে হবে আমাদের যে কোন অনুপ্রবেশকারী এখানে ঢুকে বসে আছে, কাদের নাম ভোটার তালিকায় রয়েছে, তাদেরকে ধরতে হবে, তাদেরকে ধরে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিতে হবে।
তো এইটা একটা পিচ, এবং এই পিচটা শুধুমাত্র অনুপ্রবেশকারী হিসেবে বা অনুপ্রবেশ সমস্যা নিয়ে এই ডাকটা নয়, এই ডাকটা কিন্তু এসআইআর প্রক্রিয়াকে সমর্থন করার লক্ষ্যেও। কাজেই আমার ধারণা যে এই আহ, অন্তত মালদা মুর্শিদাবাদ জেলায়, উত্তর দিনাজপুরে যেখানে সংখ্যালঘু মানুষজন বেশি, তারা কিন্তু অনেকেই এটাকে তাদের একটা ব্যক্তিগত জায়গা থেকে দেখেছেন। তাদের নাগরিকত্ব থাকবে কি থাকবে না সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, এবং তারা কিন্তু আমার মনে হয় যে এই ভোট তারা যে দিচ্ছেন সেটা হয় এসআইআর এর পক্ষে অথবা বিপক্ষে, সেরকম ভাবেই কিন্তু আমাদের দেখতে হবে। এবং বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি খানিকটা একটা স্থিতাবস্থায় এসেছে। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমরা দেখেছি যে তার সরকারের বিরুদ্ধে জামাতে ইসলামী সেখানকার যে রাজনৈতিক একটি দল, যাদের একটা সাম্প্রদায়িক অবস্থান রয়েছে, তাদের কিন্তু বারবারন্ত ছিল। তারা শেখ হাসিনার ভারত প্রীতিকে কিন্তু আম, ভারত প্রীতির বিরোধিতা করতেন, এবং সেই পিচটা ছিল। এবং শেখ হাসিনাকে যখন গদিচ্যুত করা হলো, তারপরেও মনে করা হয়েছিল যে এরা অনেক শক্তিশালী হয়ে উঠবে, জামাত অনেক শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশে, এবং সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু ভারতে তার অনেক প্রভাব পড়বে, এবং এটাও আশঙ্কা করা হয়েছিল যে ভারতে অনেক অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে চলে আসবে। সেই সময় যদি মনে থাকে যে এই সীমান্তবর্তী এলাকায় গিয়ে আম, শুভেন্দু অধিকারী বিজেপির নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা, তিনি সেখানে গিয়ে কিন্তু প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদ আন্দোলন ইত্যাদি করেছিলেন যে কোনো অনুপ্রবেশকারীকে ঢুকতে দেব না ইত্যাদি ইত্যাদি। এবং সেইটার একটা পিচ অবশ্যই রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পড়ার কথা ছিল, বা সেই সময় সেটা সেই প্রভাবটা ছিল। যেহেতু মুর্শিদাবাদ এই বাংলাদেশের সীমান্তবর্তী একটি জেলা, সেইখানে অনুপ্রবেশ হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ হচ্ছে অনেক এলাকা রয়েছে যে এলাকাতে কোনো ফেন্সিং নেই, এবং সেখানে সীমান্তের এপার থেকে ওপার যাতায়াত করা খুব কঠিন কিছু নয়। কিন্তু সেটা সামলানোর দায়িত্ব, যেভাবে তৃণমূল কংগ্রেস বলে থাকে, অবশ্যই বিএসএফ এর। তারাই প্রথম পয়েন্ট অফ প্রোটেকশন ফর দিস বর্ডার এরিয়াস, যে সীমান্তবর্তী এলাকাতে তারাই প্রথমে থাকেন যারা আটকাতে পারেন। তারপরে অবভিয়াসলি লোকাল যে ল অ্যান্ড অর্ডার এজেন্সিস গুলো রয়েছে তাদের কাজ ডিটেক্ট করা, যদি কেউ অনুপ্রবেশকারী সত্যি চলে এসে থাকে। তো বাংলাদেশের এই রাজনৈতিক যে পরিস্থিতি, সেটার প্রভাব কিন্তু সরাসরি এই পশ্চিমবঙ্গের নির্বাচনে পড়ার কথা ছিল। কিন্তু যেহেতু বাংলাদেশে গত ফেব্রুয়ারি মাস নির্বাচন হয়ে যায়, এবং আম, বেগম খালেদা জিয়ার পুত্র তিনি বাংলাদেশি সরকারে আসীন হন, নির্বাচন হয়, এবং জামাতের যে শক্তি, যদিও এই ভারত সীমান্ত ধরে যে জেলাগুলি রয়েছে বাংলাদেশে সেখানে জামাত খানিকটা ভালো ফল করেছে, কিন্তু তারা এই বাংলাদেশের রাজনীতিতে একটা নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারেনি। এবং তারপর থেকে আমরা দেখেছি যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা দুপক্ষের তরফ থেকেই হয়েছে, এবং সেটা চলছে। এবং যে ধরনের ভারত বিদ্বেষী যে ভাষ্য তৈরি হতো সোশ্যাল মিডিয়াতে হোক বা তাদের জনসভা থেকে হোক, এবং তার যে প্রভাব এখানে পড়ার কথা ছিল, সেইটাও খানিকটা স্তিমিত হয়ে গেছে। তো কাজেই আহ, বাংলাদেশ সীমান্তবর্তী একটি আহ, জেলা হিসেবে মুর্শিদাবাদেও কিন্তু বাংলাদেশের এই যে রাজনীতি, তার প্রভাব সরাসরি পড়ার কথা ছিল, এবং তার ফলেও একটা পোলারাইজেশন হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু সেইটা সরাসরি এই নির্বাচনে কিন্তু পড়েনি। লোকের যেটা ভয়ের কারণ, যেটা আগেও আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে ভয়ের কারণ কিন্তু মূলত ওটাই যে আহ, যদি আমার নাম ভোটার তালিকায় না থাকে, তাহলে কি আমার সব সরকারি সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে কিনা, আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে কিনা, এবং তারপরে যেটা ভয়ের যে আমাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে কিনা, বা বাংলাদেশে পুশ ব্যাক করে দেওয়া হতে পারে এরকম, বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে এরকম একটা আতঙ্ক কিন্তু মানুষের মধ্যে রয়েছে। কারণ এরকম একটা ঘটনা ঘটতে আমরা দেখেছি, যেখানে আহ অন্য রাজ্য থেকে, ভারতের অন্য রাজ্য থেকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে, এবং সেখানে ভুলচুকও হয়েছে। সোনালী খাতুনের কথা যদি আমরা মনে রাখি, যে তাকে কিন্তু ভারত বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে, কারণ তাকে ভুল করে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে, ভারতীয় নাগরিক কিন্তু তাকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে পাঠিয়ে দেওয়া হয়েছিল।
তো এই পরিস্থিতিতে কিন্তু মানুষের মনে আতঙ্ক অবশ্যই রয়েছে, এবং তার প্রতিফলন আমি নিশ্চিত যে এই ভোট বাক্সেও তার প্রতিফলন অবশ্যই পড়েছে। দেখুন, মুর্শিদাবাদে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, যে কারণে মুর্শিদাবাদে যখন হুমায়ুন কবির তিনি ডাক দিলেন যে বাবরি মসজিদ তৈরি করা হবে, এবং তারপরে যেভাবে যে পরিমাণে মুসলমান যুবকদের আমরা দেখেছি যে এত উৎসাহ নিয়ে সেই বাবরি মসজিদের শিলান্যাস করার অনুষ্ঠান সেইখানে পৌঁছে গেছেন, এবং তারপরে হুমায়ুন কবিরের যে ডাক, সেই ডাকে যেভাবে মুসলমান সম্প্রদায়ের মানুষজন সাড়া দিচ্ছিলেন, তাতে কিন্তু রাজ্যের শাসক দল খানিকটা অস্বস্তিতে পড়েছিল। কারণ তারা মনে করেন যে এই পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু মানুষজন রয়েছেন, তাদের সমর্থন তৃণমূল কংগ্রেসের দিকেই বরাবর রয়েছে, 2011 থেকে অন্তত সেইটা রয়েছে। এবং তারা মনে করেন যে সেইটার তাদের একছত্র আধিপত্য রয়েছে এই মুসলিম ভোট ব্যাংকের উপরে। কিন্তু ব্যাপারটা সবসময় তো এত সরল পাটিগণিত হতে পারে না, হয়ও না। গত নির্বাচনে 2021-এ আমরা দেখেছি সেখানে একটা ভয় কাজ করছিল। কি ভয়? সেই ভয়টা হচ্ছে যে যদি বিজেপি ক্ষমতায় এসে যায়, এবং বিজেপিকে ক্ষমতা থেকে রুখবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সর্ব আহ, তাদের কাছে সবচেয়ে ঠিক একজন প্রতিপক্ষ তাদের মনে হয়েছিল, এবং তাকে ঢেলে ভোট দিয়েছিলেন সংখ্যালঘু মানুষের। সেটা প্রত্যেকটা কেন্দ্রে যদি আলাদা আলাদা করে আমরা পরিসংখ্যান দেখি 2021-এ, তাহলে আমরা দেখতে পাবো যে সেইটা কিন্তু হয়েছিল, যে মানুষ বিজেপির বিপক্ষে যদি কাউকে বেঁচে থাকে, সেটা তৃণমূল কংগ্রেসকে তারা বেছেছিল, এবং যার জন্য তৃণমূল কংগ্রেস এক ধারসে এই এই অঞ্চলে তারা অনেক আসন পেয়েছিল, এবং কংগ্রেস কোন রকম খাতাই খুলতে পারেনি। বামেরাও কোনো খাতা খুলতে পারেনি। কিন্তু আমরা যদি 43টি আসন দেখি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর মিলিয়ে 2024-এর যদি রেজাল্ট দেখি, তাহলে আমরা দেখব যে সেখানে কিন্তু কংগ্রেস অন্তত 12টা বিধানসভা আসনে তাদের প্রার্থীরা এগিয়েছিলেন, এবং মালদা থেকে কংগ্রেসের সাংসদও নির্বাচিত হয়েছেন। তো এবং সিপিএমও অন্তত একটি বিধানসভা কেন্দ্রে তারা এগিয়েছিলেন ভোটের নিরিখে, লোকসভা ভোটের সময় 2024-এ। সেই যে সূত্রপাতটা, যে সংখ্যালঘু ভোটারদের ওপর তৃণমূলের একছত্র আধিপত্য নেই, সেটা কিন্তু বোঝা গেছিল যখন সাগরদিঘির উপনির্বাচন হয়। সাগরদিঘির উপনির্বাচনে কিন্তু আমরা দেখেছিলাম যে সেইখানে সুব্রত সাহা, যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, সেখানে মন্ত্রীও ছিলেন রাজ্য মন্ত্রিসভার, তার মৃত্যুর পরে যখন ভোট হলো সেই উপনির্বাচনে, যেটা স্বাভাবিকভাবে সবাই ধরে নেয় যে উপনির্বাচনে বরাবরই শাসক দলের প্রার্থী তিনিই জয়লাভ করেন, কিন্তু আমরা দেখলাম সেইখানে বাম কংগ্রেস জোটের প্রার্থী বাইরন বিশ্বাস তিনি জয়ী হয়েছিলেন, যদিও তিনি পরে তৃণমূলে চলে যান। কিন্তু সেইটা একটা ইন্ডিকেশন ছিল যে সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপরে, বা মুর্শিদাবাদ, মালদায় যে ভোট রয়েছে সংখ্যালঘু মানুষদের, সেই ভোটটা কিন্তু শুধুমাত্রই তৃণমূলের দিকে যাচ্ছেন, এবং 2024-এও সেটা প্রমাণ হয়েছে। 2026-এ এসেও আমার মনে হয় যে সেইটার খুব একটা পরিবর্তন কিন্তু হয়নি সেই ট্রেন্ডের। যেখানে যেখানে কংগ্রেস শক্তিশালী, সেখানে সেখানে আমার ধারণা যে সংখ্যালঘু মানুষরা শুধুমাত্রই তৃণমূলকে বেছে নেবে না, যেটা 2021-এ হয়েছিল। তারা তাদের পছন্দ মতো কংগ্রেস প্রার্থীকেও কিন্তু বেছে নিতে পারেন, এবং সেইখান থেকেই কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিও অনেক সময়, গ্রাউন্ড রিপোর্ট যে এসেছে সেখানেও অনেকটা দেখা যাচ্ছে যে 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 জায়গায় শক্তিশালী, যেসব আসনে শক্তিশালী, সেখানে তাদের জেতার সম্ভাবনা রয়েছে। এবং সেই সূত্র ধরেই কিন্তু আমরা বলছি যে বহরমপুরের অধীর চৌধুরীর জেতার সম্ভাবনা কিন্তু রয়েছে, যদি এইটা হয়ে থাকে, যদি এইরকম 2021-এর মতো, বা খানিকটা বহরমপুর কেন্দ্রের স্পেসিফিক যদি আমরা বলি 2024-এর যে মেরুকরণটা হয়েছিল, হয় বিজেপি নয় তৃণমূল, সেই বাইনারিটা কিন্তু ভাঙতে পারে। এবং যার আভাস আমরা কিন্তু সাগরদিঘি উপনির্বাচন থেকে পেয়েছি, 2024-এর সামগ্রিক এই 3টে জেলার কথা আমরা যেটা বললাম, তার যে ভোট চিত্র সেটা থেকে পেয়েছি। তো আহ, আমার মনে হয় যে উম, সেইটা সেইটা হতে চলেছে। এবং এই হুমায়ুন কবিরের মতো যে দল তৈরি হয়েছে, বা আইএসএফ ও সংখ্যালঘু মানুষদের প্রতিনিধিত্ব করে, এআইএমএম তারাও গতবার চেষ্টা করেছিলেন
আহ, তো কিন্তু আহ, সংখ্যালঘু মানুষেরা বরাবরই কিন্তু মেনস্ট্রিম যে প্রধান পলিটিক্যাল পার্টি, যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদেরকেই বেশি করে বেছে নিয়েছেন। এই ধরনের সংখ্যালঘুদের জন্য কোনো পার্টি তাকে কিন্তু পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা খুব একটা জায়গা দেয়নি। তো সেইখান থেকে দেখতে গেলে কিন্তু এবারে নির্বাচনের ফলাফল একটু অন্যরকম এই দুটো জেলাতে অন্তত হতে পারে, সেটাই মনে করা যায়।